ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর জেলায় অবস্থিত দারুল উলুম দেওবন্দ 1866 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শুধু ভারতেই নয়, গোটা বিশ্বের ইসলামিক চিন্তাধারার অন্যতম কেন্দ্রবিন্দু। কিন্তু সম্প্রতি এই প্রতিষ্ঠানের পাঠ্যক্রম এবং সেখানে পড়ানো কিছু বই নিয়ে তৈরি হয়েছে চরম বিতর্ক। দাবি করা হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি দেশ এবং দশের জন্য, বিশেষ করে নারী এবং শিশুদের নিরাপত্তার জন্য এক ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা কোনো রটনা নয়, বরং জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন বা এনসিপিসিআর এর রিপোর্ট এবং ঐতিহাসিক তথ্যের উপর ভিত্তি করে এই অন্ধকার জগৎটির পর্দাফাশ করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নিজের বিচার বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন। নমস্কার, আমি স্বাতী। মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দারুল উলুম দেওবন্দের পাঠ্যক্রমে এমন কিছু বই রয়েছে যা শুনলে যে কোনো সভ্য মানুষের রক্ত হিম হয়ে যাবে। এর মধ্যে অন্যতম হলো বেহেশতি জেওয়ার এবং পুরুষ ও নারীর ব্যক্তিগত সমস্যা সংক্রান্ত বই। এই বইগুলির রচয়িতা হলেন আশরাফ আলী থানভী। কি লেখা আছে এই বইগুলোতে? এনসিপিসিআর এর অভিযোগ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই বইগুলোতে এমন সব অপরাধকে স্বাভাবিক হিসেবে দেখানো হয়েছে যা ভারতের দণ্ডবিধিতে জঘন্যতম অপরাধ হিসেবে স্বীকৃত। তার মধ্যে অন্যতম নাবালিকা এবং শিশুদের উপর যৌন নির্যাতন। বইটিতে বলা হয়েছে, নাবালিকা মেয়ের সঙ্গে যৌন সম্পর্কের পর নির্দিষ্ট কিছু ধর্মীয় নিয়ম বা গোসল, মানে যেটাকে আমরা স্নান বলে থাকি, সেটা করলেই নাকি সেই কাজ বৈধ হয়ে যায়। মৃতদেহের সঙ্গে যৌনতা বা নেক্রোফিলিয়া শুনতেও ঘৃণা লাগে, কিন্তু অভিযোগ যে এই বইতে মৃতা নারীর সঙ্গে যৌন সম্পর্ককেও লঘু করে দেখানো হয়েছে। এরপর আসুন পশু এবং অক্ষম ব্যক্তিদের সঙ্গে নির্যাতন। পশু বা মানসিক ভারসাম্যহীন মানুষের সঙ্গে যৌন আচরণকেও সামান্য ধর্মীয় আচার পালনের মাধ্যমে গ্রহণযোগ্য করে তোলার শিক্ষা দেওয়া হয়েছে এখানে। দেখুন বিখ্যাত শিক্ষাবিদ মধু কিসওয়ার কি বলছেন এই বিষয়ে। Example 1. Maulana Ashraf Ali Thanvi's Beheshti Zewar advises that a mere bath after sexual intercourse with a minor girl is enough to legitimize the act, even while it may violate the restrictions regarding sexual activity during Ramadan. I quote from page 58 of his book. If anyone has sexual intercourse with a minor girl, then bath is not obligatory for her. But in order to make her use to bath, she may be required to take a bath. Page 55. If a man indulges in sexual intercourse with a minor girl, bath will not be obligatory if there is no seminal discharge. Page 58. Example 2. On page 58, Thanvi again assures his readers that a mere bath following bizarre forms of sex is enough to make the act legitimate. I quote, "If a man inserts his penis into the navel of a man or woman and there is no seminal discharge, then bath will not be obligatory." Example 3. Even more shocking is Thanvi's prescription given on page 271 for legitimizing sexual intercourse with a dead woman, minor girl, or an animal. I quote, "If anyone committed sexual intercourse with a dead woman or with a minor girl who does not excite passion, or with an animal, or embraced or kissed anyone, or masturbated, and in all such cases semen came out, then the fast will be disrupted, but recompensation will not be due." ভাবুন একবার, যে বয়সে একটি শিশুর হাতে বিজ্ঞান বা সাহিত্যের বই থাকার কথা, সেখানে তাকে শেখানো হচ্ছে কিভাবে যৌন অপরাধ করে পার পাওয়া যায়। এটি কি শিক্ষা নাকি অপরাধের প্রশিক্ষণ কেন্দ্র? আশরাফ আলী থানভী কোনো সাধারণ লেখক নন। তিনি দেওবন্দি ঘরানার সবচেয়ে প্রভাবশালী আলেমদের মধ্যে একজন। 1883 সালে দেওবন্দ থেকে শিক্ষা সম্পন্ন করার পর তিনি হাজারেরও বেশি বই লিখেছেন। গুগলে খুঁজলে তাকে দক্ষিণ এশিয়ার ইসলামী পুনর্জাগরণের নায়ক হিসেবে বর্ণনা করা হয়। আপনারা চাইলেই গুগল করে খুঁজে দেখে নিতে পারেন।
কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় অন্য ছবি। থানভী সাহেব ছিলেন কট্টর ব্রিটিশ বিরোধী, কিন্তু একই সাথে মুসলিম লীগের কট্টর সমর্থক। মোহাম্মদ আলী জিন্নাহর অন্যতম ঘনিষ্ঠ উপদেষ্টা ছিলেন তিনি। পাকিস্তান আন্দোলনের জনসমর্থন তৈরিতে তার লেখা এবং আদর্শ বড় ভূমিকা নিয়েছিল। আজ 1 শতাব্দীরও বেশি সময় পার হয়ে গেলেও উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে শুরু করে গ্রামগঞ্জের ছোট বড় হাজার হাজার মাদ্রাসায় তার বই আজও পড়ানো হয়। এই বইগুলো শুধু দেওবন্দ নয়, গোটা দক্ষিণ এশিয়ার মুসলিম সমাজের মনস্তত্ত্ব গঠনে কাজ করে চলেছে। আপনারা তো বুঝতেই পারছেন যে এই ধরনের শিক্ষা কেন সমাজের জন্য বিষাক্ত। যদি ওই কেনর উত্তর লুকিয়ে আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মানসিকতায়। দেখুন, যখন একজন যুবককে শেখানো হয় যে ধর্ষণের মতো অপরাধ বা শিশুদের উপর যৌন নির্যাতন কেবলমাত্র ধর্মীয় ভাবে গোসল করলেই মুছে দেওয়া যায়, তখন তার মনে আইনের প্রতি যে ভয় থাকা দরকার বা পাপ পুণ্যের যে বোধ থাকা দরকার সেটা চলে যায়। সে মনে করে রাষ্ট্রের আইন যাই হোক, তার ধর্ম তাকে ছাড়পত্র দিয়েছে এই ধরনের ঘৃণ্য জঘন্য অপরাধ করার। এটি সরাসরি পক্সো অ্যাক্ট পরিপন্থী। এই বইগুলোতে নারীকে কেবলমাত্র ভোগের বস্তু হিসেবে দেখানো হয়। বিধবা, নাবালিকা কিংবা মৃতা নারী কারোর প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন করা হয় না। এর ফলে সমাজে এমন এক উগ্র পুরুষতান্ত্রিক মানসিকতা তৈরি হয় যা নারীদের নিরাপত্তা শূন্যে নামিয়ে আনে। এছাড়াও রয়েছে দেওবন্ধের অনেক ফতোয়া, যে সমস্ত ফতোয়ায় অমুসলিমদের সম্পর্কে যে ধরনের শব্দ ব্যবহার করা হয় তা সাম্প্রদায়িক সম্প্রীতির পথে বড় বাধা। ভারত ইউনাইটেড নেশন কনভেনশন অন দ্য রাইট অফ দ্য চাইল্ড বা UNCRC এবং CEDAW মতো আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষরকারী দেশ। যেখানে শিশুদের অধিকারকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে, সেখানে দাঁড়িয়ে দেশের বুকে এমন একটি প্রতিষ্ঠান চলছে যা আন্তর্জাতিক মঞ্চে ভারতকে লজ্জিত করছে। NCPCR এর চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুঙ্গো গত কয়েক বছর ধরে এই বিষয়ে বারবার প্রতিবাদ করেছেন, বারবার সোচ্চার হয়েছেন। 2024 সালের শুরুতে NCPCR উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশ দেয় যাতে বিতর্কিত ফতোয়া এবং বইগুলোর জন্য দেওবন্দ কর্তৃপক্ষের বিরুদ্ধে FIR করা হয়। এছাড়াও যোগী আদিত্যনাথের সরকার সাহারানপুর জেলা প্রশাসনকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে বলেছে। এই কমিটির কাজ হলো পুরো দেওবন্দের সিলেবাস স্ক্রিনিং করা। এর ফলে একটা লাভ কিন্তু হয়েছে। চাপের মুখে পড়ে দেওবন্দ কর্তৃপক্ষ দাবি করছে যে তারা বেহেশতি জেওয়ার বইটি পাঠ্যক্রম থেকে সরিয়ে নিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বই সরালেই কি মাথার ভিতরে থাকা বিষাক্ত চিন্তাগুলো দূর হয়ে যাবে? কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারে মাদ্রাসার লাইব্রেরিগুলোতে এই বই আজও নেই? অন্যদিকে এই যে সরকারি পদক্ষেপ নেওয়া হয়েছে বইগুলিকে ব্যান করার জন্য বা পাঠ্যক্রম স্ক্রিনিং করার জন্য, তার বিরোধিতা করতে নেমেছেন আসাউদ্দিন ওয়েসির মতো নেতারা। তারা একে হিন্দুত্বের এজেন্ডা বা ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপ বলে দাগিয়ে দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হলো, শিশু সুরক্ষা কি কোনো বিশেষ ধর্মের এজেন্ডা হতে পারে? অপরাধীদের আড়াল করা কি ইসলামের কাজ? সেটা কি পার্ট অফ ইসলাম? সেটা হতে পারে, কখনো হওয়া উচিত? আজ সময় এসেছে মাদ্রাসা শিক্ষার আধুনিকীকরণের। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, যেখানে সংবিধানই শেষ কথা। কোন ধর্মীয় প্রতিষ্ঠান যদি সংবিধানের ওপর দাঁড়িয়ে পক্সো আইনকে চ্যালেঞ্জ জানায় বা শিশুদের বিকৃত যৌন শিক্ষা দেয়, তবে তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া জরুরি। জাতীয় মিডিয়া হয়তো টিআরপির লোভে এই খবরগুলো চেপে যায়, আর পশ্চিমবঙ্গের মিডিয়ার কথা আমি বলবোই না, মানে তথই বচো আর কি। কিন্তু মাধ্যম চুপ থাকবে না। আমরা চাই প্রতিটি শিশু, সে হিন্দু হোক, মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন, পারসি, সে যেন সুস্থ এবং নিরাপদ পরিবেশে বড় হতে পারে। আমাদের এই ভিডিওর উদ্দেশ্য কোনো ধর্মকে আঘাত করা নয়, বরং ধর্মের নামে চলা বিকৃতিকে জনসমক্ষে আনা। আপনার কি মনে হয়, এই ধরনের বই কি অবিলম্বে নিষিদ্ধ করা উচিত? সরকারের কি উচিত নয় প্রতিটি মাদ্রাসা সিলেবাস কড়াভাবে নিয়ন্ত্রণ করা? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। मोदी जी का विजन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव जी का मिशन। मध्य प्रदेश में खेती अब सिर्फ परंपरा नहीं, समृद्धि का संकल्प बन चुकी है।
प्रधानमंत्री नरेंद्र मोदी जी के किसान केंद्रित राष्ट्र विजन को जमीन पर उतारते हुए मुख्यमंत्री डॉक्टर मोहन यादव ने शुरू किया मध्य प्रदेश कृषक कल्याण मिशन। लक्ष्य साफ है, किसान मजबूत, खेती आधुनिक और प्रदेश आत्मनिर्भर। वर्ष 2025-26 में 32,308 करोड़ रुपए से अधिक का कृषि बजट। मुख्यमंत्री मोहन यादव के निर्णय। गेहूं पर 175 रुपए प्रति क्विंटल बोनस, 2600 रुपए प्रति क्विंटल पर खरीदी, धान पर 4,000 रुपए प्रति हेक्टेयर प्रोत्साहन, यानी किसान की जेब में सीधा फायदा। प्रधानमंत्री मोदी जी की सोलर और ऊर्जा आत्मनिर्भरता नीति को मुख्यमंत्री मोहन यादव ने दी रफ्तार। 5 रुपए में स्थायी बिजली कनेक्शन, 30 लाख सोलर पंप, हर साल 10 लाख नए कनेक्शन। अब खेती बिजली की चिंता से मुक्त। मुख्यमंत्री किसान कल्याण योजना के तहत 85 लाख किसानों को 19,000 करोड़ रुपए से अधिक का सीधा लाभ। प्रधानमंत्री मोदी जी की पहल पीएम किसान समृद्धि केंद्र, अब हर ग्राम पंचायत में। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में कृषि उद्योग समागम। मंदसौर और नरसिंहपुर में 3,812 करोड़ रुपए की 11 इकाइयां, 6,000 प्लस रोजगार। कृषि अब रोजगार की रीढ़। आज मध्य प्रदेश देश के अग्रणी कृषि राज्यों में शामिल है। दृष्टि प्रधानमंत्री नरेंद्र मोदी, नेतृत्व मुख्यमंत्री डॉक्टर मोहन यादव। खुशहाल किसान, समृद्ध मध्य प्रदेश।